কান্না করতে করতে চোখের পানি শুকিয়ে গেল, তবুও লোকটার মায়া হলো না। নাকি আবার আমাকে পাগলের মতন ভালোবাসে, ভালোবাসা নাকি ছাই। তবে ওনার ভণ্ডামি, মনে করি জোর করে বিয়ে করলে ভালোবাসা পাবে। একদম সহ্য করতে পারি না লোকটাকে। আমাকে জোর করে বেঁধে রেখেছে, তাও আবার বাসর ঘরে। এমন বাসর যেন অন্য কোনো মেয়ের কপালে না জোটে। বিয়ের সময়ও হাত পা বেঁধে অনেক মেরেছে আমাকে, মারধর করে বিয়েটা করেই নিল। শয়তানটার জেদের কাছে হেরে গেছি আমি। ঘটনা শুরু হয়েছে 2 বছর আগে থেকে। আমি মাত্র 10ম শ্রেণীতে পড়ি। এই লোকটি প্রতিদিন আমার পিছু নিত। অনেকদিন তো ভাইয়াও দেখে ফেলেছিল। বাসায় এসে অনেক কিছু বলেছে আমাকে। লোকটার নাম জাংকুক, অনার্স শেষ করেছে। এখন আর লেখাপড়া করে না, কিন্তু মাস্তানি করে পুরো এলাকায় নাম করে ফেলেছে। তাই ভাইয়া ওকে দেখতে পারেন না। আমাকে অনেকবার ভালোবাসার কথা বলতো, কিন্তু আমি পাত্তাই দিতাম না। আমার সাথে অন্য কোনো ছেলে কথা বলতে সাহস পেত না ওনার জন্য। ওনার পরিবার খুব ভালো ছিল, তবু ওনাকে কখনো ভালোবাসতে ইচ্ছা যায়নি। এমন করে 2টা বছর চলে যায়। ওনার জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছি আমি। একদিন বিয়ের কথা বলতেই আমি ওনাকে একটা থাপ্পড় মেরে অনেক কিছু বলেছিলাম। সেদিন থেকে আমি ওনার চোখে রাগ দেখেছি। একদিন উনি আমাকে দেখা করতে বলেন, আর বলে উনি আমার কাছে ক্ষমা চাইবে, এটাই ওনার শেষ ইচ্ছে। অনেক কিছু ভেবে আমি রাজি হলাম। পরের দিন দেখা করতে গেলাম, কিন্তু উনি আগের মতোই আবার ভালোবাসার কথা বলতে থাকে। আমি রাগে চলে আসতে চাইলাম, ঠিক তখনই পেছন থেকে মুখটা চেপে ধরে। তারপর আমার আর কিছু মনে নেই। জ্ঞান ফিরতে দেখি লোকটা আমার মাথার কাছে বসে আছে। বুঝতে পারলাম উনি আমাকে ওনার কাছে নিয়ে এসেছে। আমি অনেক কান্না করি। প্রথমে উনি আমাকে অনেক বোঝায়, উনিও কান্না করেন, ভালোবাসার কথা বলেন। কিন্তু আমি যখন চিল্লাচিল্লি শুরু করি, তখন হাত পা বেঁধে প্রায় থাপড়াচ্ছিল। আমার 2টা গাল লাল হয়ে গিয়েছিল। আমি ফুপাতে ফুপাতে কান্না করতে লাগলাম। আমাকে আগে কেউ কখনো মারেনি। হয়তো লোকটার একটু মায়া হয়, তাই সরি বলতে থাকে। বিয়ের সব ব্যবস্থা করে ফেলেন উনি। ওনার বাসার কেউ জানেন না, শুধু ওনার মা একটু একটু জানে। এদিকে আমি বিয়ে করব না বলে কান্না শুরু করলাম। আবার সেই একই থাপড়ানি। এমন করে বিয়েটা করেই ফেললো লোকটা। ওনার থাপ্পড় খেতে খেতে আমার নাক মুখ ফুলে গেছে। উনি আমার হাত মুখ বেঁধে বসিয়ে রেখেছে। তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? ও, তোমার মুখ তো বাঁধা, তারাও খুলে দিচ্ছি। দেখো তো পাগলিটা কেঁদে কেঁদে চোখের কি অবস্থা করেছে। আপনার কি সত্যি কষ্ট হচ্ছে এটা দেখে? মানে তুমি কি বুঝতে পারো না আমার ভালোবাসা? ভালোবাসেন তাই না? হ্যাঁ, অনেক বেশি। জানো, ফুল দিয়ে এই ঘরটা আমি নিজের হাতে সাজিয়েছি, শুধু তোমার আর আমার জন্য। আমার জন্য তো অবশ্যই। আচ্ছা, আপনি আপনার এই ইচ্ছাটা মেটাতে আমাকে এখানে নিয়ে এসেছেন তাই না? কি বলছো তুমি এসব? আমি তোমাকে ভালোবাসিতে? যদি অন্য কোনো ইচ্ছা থাকতো তাহলে কবেই ইচ্ছাটা পূরণ করে নিতাম, কিন্তু আমি তোমাকে সারা জীবনের জন্য চাই। তাহলে এখনই এসব কেন? এখন তুমি আমার বউ আর আমি তোমার স্বামী। আমার সবকিছুতেই যেমন তোমার অধিকার আছে, তোমার সবকিছুতেও আমার অধিকার আছে। আপনি আমাকে কখনোই ভালোবাসেননি, শুধু ভোগ করতে চাইছেন। কি বললে তুমি? আপনি আমাকে ভোগ করতে চাইছেন? কি বললে আবার বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি আমাকে ভোগ করতে চাইছেন। লোকটা রাগের মাথায় আমার উপর ঝাঁপিয়ে পড়ে। আমি কান্নাকাটি শুরু করেছি, ওনার হাতে পায়ে ধরে ক্ষমা চাইছি। উনি কোনো পাত্তা দিলেন না। আমার চোখের পানির কোনো মূল্য নেই ওনার কাছে। এই প্রথম ওনার ভেতরে জানোয়ারটাকে দেখতে পেলাম। আমি কান্না করছি সারা রাত ধরে, আর উনি পড়ে পড়ে ঘুমাচ্ছেন, বদমাইশ কোথাকার। সকাল 8টা বাজে। লোকটা ঘুম থেকে উঠে দেখে আমি কান্না করছি। চুপ করো, আর কত? লা, এই মেয়ের চোখের পানি যে কবে শেষ হবে? এখনো খুব কষ্ট হচ্ছে তাই না? উফ, রান্না করতে যাও। ও আচ্ছা, তুমি তো আবার রান্নাও পারো না, আমাকেই করতে হবে। উনি গোসল করে রান্না শেষ করে আমাকে ডাকতে আসলেন। এই মেয়ে, কি সমস্যা তোমার? এখনো কান্না করছো কেন? পর 2টা থাপ্পড় মারলো। আমি একদম চুপ হয়ে অভাগীর মতো তাকিয়ে রইলাম। আমাকে টানতে টানতে বাথরুমে নিয়ে গেল। চলো, তোমাকে আমি গোসল করিয়ে দেবো। লজ্জা, সব দেখার ঠান্ডা তাই না? মনে করেন কিচ্ছু বুঝি না। কিছু দেখা কি বাকি আছে নাকি? সব তো কালকেই। কুত্তা বেহায়া, আমি একা গোসল করতে পারবো জান? আচ্ছা করো। গোসল তো করলাম, কিন্তু এখন পরবো কি? বলছিলাম একটু শুনুন না। বলো। আমি কি পরবো? এই নাও, এই শাড়িটা পরে নাও। কি শাড়ি? কিন্তু আমি তো শাড়ি পরতে পারি না। আচ্ছা, আমি এসে পরিয়ে দিই। এই না না, আমি পরে নেব। কোন রকম শাড়িটা পেঁচিয়ে বের হলাম। জাঙ্কুক তাকিয়ে আছে অবাক দৃষ্টিতে আর মিটি মিটি হাসছে। আমি মুখ ফুলিয়ে বসে আছি। হঠাৎ
আয়নায় চোখ পড়লো। হ্যাঁ, আজ সত্যি আমাকে বউ বউ লাগছে, কিন্তু জামাই তো আস্ত একটা জানোয়ার। ওকে জামাই বললে ভুল হবে, জানোয়ারটা একটা ধর্ষক। না জানি কত মেয়ের সাথে এমন আচরণ করেছে, কি জানি কত মেয়ের জীবন নষ্ট করেছে। উফ, ভাবতে আমার গাটা শিউরে উঠছে। কিছু বললে যেভাবে থাপড়ায়, মনে হয় আগে মানুষের বাড়ি বাড়ি ঢোল বাজাতো। আজব মানুষ, ঢোল আর মানুষের মধ্যে কি তফাৎ বোঝে না। আর যাই হোক, এর সাথে আর একদিনও থাকা যাবে না, পালাতে হবে যেভাবেই হোক। মানুষ চেষ্টা করলে সবকিছু পারে, সফল হতে না পারলে সেটা অন্য ব্যাপার। একটা কিছু প্ল্যান করতে, নয়তো এই শয়তানটার হাতে মার খেতে খেতে সারা জীবনটা নষ্ট হবে। শয়তানটা গেল কিনা দেখতে হবে। না, বাড়িতে তো নেই। আসলেই প্ল্যানটা অনুযায়ী কাজ করতে হবে। শয়তানটা আসার অপেক্ষা করি। গালে হাত দিয়ে বসে আছি। বড়রা বলতো গালে হাত দিলে জামাই নাকি মরে যায়, তাই আমি সেই চেষ্টাতেই আছি, যদি কাজে দেয়। প্রায় 40 থেকে 50 মিনিট পর আসলো সে। চা করার এখনই করতে হবে। ও মা গো! আরে শোনা, মা তো বাসায় রয়েছে, এত তাড়াহুড়ো করলে কি চলে? ওদের না হয় কয়েকদিন পরে জানাবো বিয়ের কথা। আরে ভালো তো, আমি কি আপনার আম্মুকে দেখেছি? আমার শরীর খারাপ লাগছে, তাই কষ্টে আমার মাকে ডাকছি। তা কেমন শরীর খারাপ শুনি? আমার মাথা ঘুরছে আর বমি বমি লাগছে, আর হাঁটতেও পারছি না। বাহ, একদিনে আমি বাবা হতে চললাম। বলতে হবে মাইরি, আমার পাওয়ার আছে। কে বাবা হবে? কিসের বাবা হবে? আমি বাবা হব তোমার বাচ্চার। বেশ আনন্দ লাগছে, দাঁড়াও মিষ্টি নিয়ে আসছি। আরে থামেন তো, আমার আবার কিসের বাচ্চা? হ্যাঁ কেন, মানুষের? তোর বাবা কিসব বাজে বাজে কথা বলছেন। আরে আজে বাজে না, এইসব প্রেগন্যান্সির লক্ষণ। আচ্ছা আচ্ছা, তাহলে তো আমাদের সিওর হওয়ার জন্য ডাক্তারের কাছে যেতে হবে, তাই না? তা তো অবশ্যই, কিন্তু তুমি তো হাঁটতেই পারছো না, কিভাবে যাবে? আরে আমরা তো হেঁটে যাবো না, গাড়ি করেই যাবো। হ্যাঁ, তা অবশ্য ঠিক বলেছো। আচ্ছা, বিকেলে তৈরি থেকেও ডাক্তারের কাছে নিয়ে যাবো। আচ্ছা, বলো দেখটা, এত তাড়াতাড়ি কেউ প্রেগনেন্ট হয় না এটাও জানি না। বিকেল 4টার সময় লোকটা আমাকে নিতে এসেছে। তুমি রেডি বউ? হ্যাঁ চলেন। আরে আরে, তুমি হেঁটে কোথায় যাও? কেন, নিচে যাচ্ছি। তোমাকে কোথাও যেতে হবে না। মানে চলো। বোকা মেয়ে, হাঁটতে পারে না, আবার হাঁটতে এসেছে। আমি আছি কিসের জন্য? হ্যাঁ, কথাটা বলতে বলতে আমাকে কোলে তুলে নিল। কোলে করে গাড়িতে নিয়ে বসালো আর রওনা দিলাম। লোকটা আগে থেকেই আমাকে বলে রেখেছে আমি যেন রাস্তায় চিল্লাচিল্লি না করি, করলে আমাকে পাবনায় রোগী বানিয়ে দেবে নাকি। আমিও ভালো মেয়ের মতো চুপচাপ বসে আছি। সুযোগ বুঝে কোপ দিতে হবে। আমি মনে সুখে গান গাইছি। শয়তানটা আর চোখে তাকাই আমার দিকে। যেতে যেতে দেখলাম বেশ খানিকটা দূরে একটা ফুচকাওয়ালা। শয়তানটা জানে ফুচকা আমার খুব পছন্দ, তাই সে গাড়ি থামালো আর বললো আমি যেন গাড়ি থেকে নামার দুঃসাহস না করি। আমিও ভালো মেয়ের মতো মাথা তুলিয়ে হ্যাঁ বললাম। শয়তানটা তো আর জানে না আমার মাথায় কি চলে। সে চলে যাচ্ছে ফুচকা আনতে। গাড়ির লক খোলা, এই সুযোগ, আমাকে পালাতে হবে। গাড়ি থেকে নেমে অন্য পাশ দিয়ে দৌড় দিলাম। শয়তানটা দেখতে পাইনি। দৌড়াতে দৌড়াতে মাগরিবের আজান শুনতে পাই। একটু দাঁড়ালাম, আমি কোথায় কিছুই বুঝতে পারছি না। উফ, বাসার কারোর ফোন নাম্বারও মনে আসছে না। টেনশনে সব খেয়ে ফেলেছি। এত মন ভোলা হলে কিভাবে হবে? এখন আমি কি করবো, বাসায় কিভাবে যাব, কিছুই তো বুঝতে পারছি না। এত করে হয়তো জানোয়ারটা আমাকে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। আমাকে পেলে না জানি কি করে। আল্লাহ গো, এখান থেকে ভাগি আগে। দৌড়াতে দৌড়াতে পেটের নিচে ব্যথা শুরু হয়ে গেছে। বেশ খিদে পেয়েছে। মানুষের কাছে জিজ্ঞাসা করতে করতে রেল স্টেশনে চলে গেলাম। স্টেশনটা চেনা চেনা লাগছে। হঠাৎ মনে পড়লো এটা চট্টগ্রাম রেল স্টেশন। 2 বছর আগে মামুর সাথে এসেছিল। ভেতরে গিয়ে দেখি এটাই লেখা ছিল। জানতে পারি ঢাকা যাওয়ার ট্রেন 10টার মধ্যে আসবে। আমাকে অপেক্ষা করতে হবে। এখন 8টা বাজে। আমার কাছে টিকিটের টাকাও নাই। যেভাবেই হোক আমাকে চুরি করে লুকিয়ে হলেও ঢাকা যেতেই হবে। এই জানোয়ারটার থেকে বাঁচতে হবে আমাকে। এদিকে পেটের ভেতর থেকে মিছিল হচ্ছে খাবার দে বলে। এত এত খাবারের ঝুড়ি নিয়ে বসে আছে লোকজন, আর আমি টাকার অভাবে খেতে পারছি না। এখন আমার খুব জোরে চেঁচিয়ে বলতে ইচ্ছা হচ্ছে, আমাকে ভাত দে, নয়তো আমি তোদের পৃথিবী খেয়ে ফেলবো। এইসব ভাবতে ভাবতে একটা কোণে পেট ঠেকিয়ে দাঁড়ালাম। কেউ দেখে ফেলবে বলে মুখ নিচু করে বসে আছি। কত হাসি খুশি ছিলাম আমি। আমার সাথে এমনটা না হলেও পারতো। আমি কি ওনার কোনো ক্ষতি করেছি? আমি শুধু নিজের মতো বাঁচতে চেয়েছিলাম। আচ্ছা, বাসার সবাই কি আমাকে খুঁজেছে? আমাকে কি তাদের মনে পড়ে? আর ওই ছোট্ট গোলাপ গাছটা কি শুকিয়ে গেছে নাকি কেউ যত্ন করছে? ভাবতে ভাবতে চোখে পানি চলে এসেছে। সবাইকে খুব মনে পড়ছে এখন। প্রচুর পানি পিপাসা পেয়েছে। ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। এখন পানি খেতে না দিলে মনে হয় মরেই যাব। মাথা তুলতেই সেই লাল লাল চোখগুলো আমার সামনে চলে এসেছে। আমার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। হাতে পানির বোতল। মনে হয় আমাকে পানির
সাথে মিশিয়ে খেয়ে ফেলবে। লোকটা পানির বোতল আমার দিকে এগিয়ে এসে দিল। আমিও কিছু না বলে খেয়ে নিলাম, কারণ আর 5 মিনিট আমি পানি না খেলে হয়তো মরেই যেতাম। কি পানি খাওয়ার সাথে সাথে আমার মাথা ঘুরছে কেন? কিছু বলার আগেই আমি পড়ে যাচ্ছিলাম, কেউ একজন ধরে ফেললো। এরপর কি হলো আমি কিছুই বুঝতে পারিনি। নিজেকে আবিষ্কার করলাম অন্ধকার রুমে, সেই লাল টুকটুকে চোখের সামনে। চোখগুলো আমার দিকেই তাকিয়ে আছে। আমি ভয়ে কাচুমাচু হয়ে বসে আছি আর ভাবতে লাগলাম আজকের ঝড়ের নাম কি দেওয়া যায়। এমন রাগি রাগি মুখ দেখে আমার তো হিসু পেয়ে গেছে। ও নো, এখন আমি যে কি করি এটা তো বলাও যাবে না। পরিবেশ খুব গরম এখন। প্রায় 5 মিনিট পর নীরবতা ভেঙে লোকটা আমাকে 4-5টা থাপ্পড় দিল। লুকোচুরি খেলা খুব মজার, তাই না? আরো কিছু খেলতে মন চাইলে বলো, দুজনে খেলি। আমি কে? কানের নিচে আরো 2টা দিলে তারপরে মনে পড়ে যাবে তুমি কে। আচ্ছা আচ্ছা, নিজেকে খুব চালাক ভাবো তাই না? তুমি কি ভেবেছিলে তুমি আমার থেকে পালিয়ে গেছো? আমি না চাইলে তুমি এই বাসা থেকে বেরই হতে পারবে না। আমি শুধু একটু গেম খেলেছি তোমার সাথে। আমি জিতে গেলাম, তুমি হেরে গেলে। এখন তো সারা জীবন তোমায় আমার সাথেই থাকতে হবে সুইটহার্ট। ভালোবাসি খুব বেশি, জোর করে কখনো ভালোবাসা পাওয়া যায় না। চাইলেই পাওয়া যায়। আপনি আমাকে কষ্ট দিয়ে নিজে সুখী হতে পারবেন? তুমি আমাকে কষ্ট দিয়ে সুখী হতে পারলে আমি কেন পারবো না? আপনার কি আমার প্রতি কোনো মায়া নেই? সবাই নিজে সুখী হতে চাই, তুমিও চাও, আমিও চাই। তাই আমি নিজেকে সুখী করার চেষ্টা করছি। তবে তোমার জন্য আমার মনে যা আছে সেটা ভালোবাসা, অন্য কিছু না। আমি যে আপনাকে ভালোবাসি না, আমি তো ভালোবাসি খুব 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 বেশি। তাই জান, আমার থেকে দূরে থাকার কথা ভুলেও মাথায় এনো না। গালটা ফুলে গেছে তোমার, আর কখনো এমনটা করো না লক্ষ্মীটি। রাগ হলে যে নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমি যে তোমার রাগী জামাই, আমার বউটা। বলে লোকটা মিটমিটিয়ে হেসে হনহনিয়ে রুম থেকে বেরিয়ে যাচ্ছে। এদিকে আমি দুগালে হাত দিয়ে অভাগীর মতো বসে আছি। উফ, কত বড় কপাল। সকাল সন্ধ্যে আমাকে থাপড়ানি খেতে হচ্ছে। অনেক রাত হয়ে গেছে, কিছু একটা খেতে হবে। পেটের ভেতর যুদ্ধ শুরু হয়ে গেছে। থাপ্পড়ে কি আর পেট ভরে? আস্তে আস্তে নিচে নামতেই দেখলাম লোকটা খাবার নিয়ে উপরে আসছে। লোকটা যে কিভাবে বোঝে আমার কখন কি লাগবে, আমাকে দেখেই হাত ধরে রুমে নিয়ে আসলো। নিজের হাতে খাইয়ে দিতে লাগলো ঠিক আম্মুর মতো করে। কেমন যেন মুখ ভরা মায়া আর মায়া। না না তে, তোর এসব ভাবলে চলবে না। ভুলে যাবি না এই মায়াবী চেহারার পেছনে একটা জানোয়ারের রূপ আছে। হঠাৎ করেই রাগ হতে লাগলো আমার। এখান থেকে চলে যান, আমার আর খিদে নেই। বলে আমার আদুলি রে, মনে হয় আবার রাগ হয়ে গেছে। তুমি এত রাগ কোথায় রাখো বলো তো? পেটের ভেতর। হায় আল্লাহ, এ কি সর্বনাশ হলো আমার। এই পেটে আমার বাবু হাঁটাহাঁটি করবে। এর মধ্যে রাগ থাকলে সেও তার মায়ের মতো রাগী হবে। তখন আমার একুল ওকুল কোনো কুলই থাকবে না। বাবুটা ঠিক আমার মতো হবে, বুঝলে? এখানে লোকজন দেখলেই পারে বাপ কা বেটা। কথাগুলো দাঁতে দাঁত চেপে শুনছি আমি। অনেকক্ষণ একা একা বকবক করে নিচে গিয়ে আবার রুমে আসলো। এই বউ, কি গো? ওই শোনো না, কি হয়েছেটা কি? আমার না খুব প্রেম প্রেম পাচ্ছে। তাহলে কি আমি নাচবো? এমন করো কেন বউ? তো কি করবো? দাঁড়াও। বলে আলমারি থেকে একটা নীল রঙের শাড়ি নিয়ে আসে। নাও, এটা পরে আসো তো। পারবো না। কি বললে তুমি? না মানে পড়তে পারি না। চলো আমি পরিয়ে দিচ্ছি। না না, একাই পড়তে পারবো। রাত তখন প্রায় 3টে হবে। আমি শাড়ি পরে রুমে এলাম। লোকটা তো দেখি লুচ্চা লুচ্চা চোখে দেখছে আমাকে। উফ, অসহ্য। আস্তে আস্তে কাছে আসতে থাকে। আমি পেছনে যেতে যেতে দেওয়ালে পিঠ থেকে যাই। মনে মনে হাই আল্লাহ করতে লাগলাম। লোকটা একটু নিচে ঝুঁকে নাকে নাক লাগিয়ে বলল, খেলা শুরু করা যাক। আমি ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিলাম। ভয়ে ঘামতে শুরু করলাম আমি। না না না, আমি কিছু খেলবো না, আমি ঘুমাবো। আমাকে একা ঘুমাতে দিন। সুইটহার্ট, প্রথমত এই খেলা তোমার ইচ্ছেতে নয়, আমার ইচ্ছেতে হবে। আর দ্বিতীয়ত, তোমাকে বিয়ে করেছি তোমাকে একাকে ঘুমাতে দেওয়ার জন্য নয়। এখন আসো আমার কাছে, আসো আমার আদুলি। আপনার মতো জানোয়ারের সাথে আমি এক বিছানায় ঘুমাবো না। তোমার কি ভালো কথায় কখনো কাজ হয় না? আমার খারাপ রূপটা বের করতে বাধ্য করো কেন সোনা? চুপচাপ এখানে চলে এসো। যা করার করে নিন, আমি চলে যাচ্ছি। বলেই ঘুরে দাঁড়িয়েছি অন্য রুমে যাবো বলে। অমনি জানোয়ারটা পেছন থেকে চুলটা ধরেছে। কি করছেন এসব? লাগছে আমার, ছাড়ুন। ভালো কথায় তোমার কাজ হয় না তাই না? আজকের কথা সারা জীবন মনে রাখবে সোনা। সব সময় জানোয়ার বলো। আজ না হয় জানোয়ারের আচরণটাও দেখবে। চোখগুলো লাল টুকটুকে হয়ে গেছে। এই চোখে কোনো মায়া নেই। ভয়ানক সেই রূপ বিছানায় ছুঁড়ে ফেলে দিল আমাকে। আমি বারবার দরজা থেকে দৌড়ে যাচ্ছিলাম। একটা সময় আমার পায়ে একটা কিছু দিয়ে বেশ জোরে আঘাত করে। আমি আর্তনাদে চিৎকার করে উঠি, কিন্তু এই চিৎকার শুনবার
কেউ নেই। এখন আর দৌড়াতে পারছি না। হ্যাঁ, এটাই মানুষ রূপী জানোয়ার যে আমাকে ভোগ করার জন্য ঝাঁপিয়ে পড়েছে। তার প্রতিটি চুম্বন যেন কামড়ে পরিণত হচ্ছে, রক্তের দাগ পড়ে যাচ্ছে। প্রতিটি চুম্বনে আমি ব্যথায় চিৎকার করে উঠি। এখন লোকটার কানে যেন কিছুই প্রবেশ করবে না। সে যেন মাতাল হয়ে পড়েছে। নিজেকে খুব অসহায় মনে হচ্ছে আমার। আজানের ধ্বনি শুনে সে ছেড়ে দেয় আমাকে। ঘুমিয়ে পড়ো আদুলি বলে গভীর ঘুমে তলিয়ে যায় লোকটা। আমি রুমের এক কোণে গিয়ে ব্যথায় ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকি। এই অত্যাচার কতদিন চলবে আল্লাহই জানে। বাইরে পাখিদের কিচিরমিচির শব্দ হচ্ছে। মনে হয় ভোর হয়ে গেছে। আমি যে উঠে ওয়াশরুমে যেতে পারছি না। পা বেশ ফুলে আছে। ব্যথাতে একটু চোখে ঘুম নেই। নাক কান ঠোঁট মরিচের মতো জ্বলছে, সাথে ব্যথা তো আছে। বাইরে আস্তে আস্তে আলো ফুটতে থাকে। এই আলো জানালার পর্দা দিয়ে রুমে ঢুকছে। দেওয়ালে হেলান দিয়ে বসে আছি। চোখের পানি শুকিয়ে গেছে। এখন আর চোখ থেকে পানি পড়ছে না। 8টা বেজে গেছে। আমি খেয়াল করলাম রাতে আমাকে ফুলদানি দিয়ে আমার পায়ে আঘাত করেছে। ফুলদানিটা মেঝেতে ভেঙে পড়ে আছে। রাতে লাইট অফ থাকায় বুঝতে পারিনি কি দিয়ে আঘাত করেছিল। হঠাৎ লোকটা নাড়াচাড়া করে ওঠে। চোখ খুলে পাশে তাকালো। আমাকে বিছানার পাশে না পেয়ে তাড়াতাড়ি উঠে বসলো। সারা রুমে চোখ বোলাতে থাকে। আমাকে মেঝের এক কোণে অসহায়ের মতো গুটিয়ে বসে থাকতে দেখলো। বিছানা থেকে নেমে আমার কাছে আসছে। আমি চুপচাপ বসে আছি। আমার কাছে এসে বসলো। লোকটার সারা গায়ে নখের আঁচড় রক্তবর্ণ ধারণ করেছে। অনেক জায়গায় কেটে গেছে। বুঝতে বাকি রইল না এগুলো আমারই নখের আঁচড়। এখনো ঘুমাওনি তুমি? না ঘুমালে যে সারাদিন মাথা ব্যথা করবে। চলো গোসল করে খাওয়া দাওয়া করে একটু ঘুম দেবে। বাবুটার কোথায় কষ্ট হচ্ছে আমাকে কি বলা যাবে? বাবুটা কান্না করলে আমারও যে খুব কষ্ট হয়। উনি খেয়াল করলেন আমার পা ফুলে বালিশ হয়ে আছে। মুখও ফুলে গেছে। ঠোঁট তো চেনাই যাচ্ছে না। কাকের জন্য সরি সোনা, তুমি আমার কাছ থেকে পালানোর চেষ্টা করো না প্লিজ। আমি সহ্য করতে পারি না। পাগল হয়ে যাই, মাথা ঠিক থাকে না। তখন কি করি না করি ঠিক নেই। অনেক ভালোবাসি যে তোমায়। এটা ভালোবাসা? এটা ভালোবাসা হলে ধর্ষণকে মানুষ কি বলবে? তোমার আমার সম্পর্ক স্বামী স্ত্রীর। তোমার সাথে আমার কিছু হলে সেটা পবিত্র। এটা ধর্ষণ নয়। আমি শুধু তোমাকে সারা জীবন কাছে রাখবো বলে এটা করেছি। ভুল বুঝো না আমায়। তুমি প্রেগনেন্ট হয়ে যাও, তারপর থেকে তোমার সাথে এমন আচরণ আর করবো না। আমাদের একটা বাবু হয়ে গেলে তুমি আমাকে আর ছাড়তে পারবে না। বাবুর জন্য হলেও আমার সাথে থেকে যাবে। তোমার বাড়ির লোকজনও তোমাকে জোর করে নিয়ে যেতে পারবে না। আমি যে তোমায় কখনো হারাতে চাই না, তোমাকে সারা জীবন কাছে রাখতে চাই। এক নিঃশ্বাসে যেন কথাগুলো বলে ফেললো লোকটা। আমি তাকিয়ে আছি তার শরীরের ক্ষতের দিকে। 2-3 মিনিট পর নীরবতা ভেঙে লোকটা আমাকে কোলে তুলে নিয়ে গোসল করতে গেল। আয়নার দিকে তাকালাম একবার। মুখ ফুলে যাওয়ায় চেনাই যাচ্ছে না, কিন্তু লোকটার নিজের দিকে কোনো নজরই নেই। লোকটা খুব যত্ন করে আমায় গোসল করিয়ে দিল। তারপর নিজেও গোসল করে নিল। তার চোখে এখন আর কোনো রাগ নেই। সেই মায়া, সেই মায়াবী চোখের দিকে হারিয়ে যেতে চাইবে সব মেয়েরা। আমি রুমে বসে বসে চুল শুকাচ্ছি। হঠাৎ লোকটা একটা তোয়ালে পরে অন্য আরেকটি তোয়ালে নিয়ে চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হলো। এই প্রথম লোকটার দিকে তাকিয়ে ভালো করে দেখলাম। দেখতে তো বেশ আগে থেকেই হিরো। ভেজা চুলে নাকি মেয়েদের দারুণ লাগে। এখন তো দেখছি ছেলেদেরও কম কিউট লাগে না। ভাবতে ভাবতে চোখ পড়লো লোকটার বুকের দিকে। লোমে ভরা ছিল বুকটা। ইচ্ছা করছে গিয়ে একটা চিমটি কেটে দিই। আমি বারবার আর চোখে তাকাই লোকটার দিকে। সে এখনো ব্যাপারটা লক্ষ্য করেনি। ইস্তি, তুই দেখি লুচ্চা মেয়ে হয়ে গেছিস। ছি ছি, কি লজ্জা। আমি মনে মনে হাসতে থাকলাম। রাতের কথা আমার কিছুই মাথায় নেই। এখন কি ঘটছে আমি তো এই ভাবনাতেই মরি। কিছুক্ষণ পর আমার সামনে কোমরে হাত দিয়ে দাঁড়ালো লোকটা। আমি তো ভয়ে শেষ। না জানি আবার কি করলাম। এই যে পিচ্ছি, এত বেলা হলো এখনো কি খিদে পায়নি আপনার? খিদে তো সে কখনই পেয়েছে। তো ফ্রিজে তো খাবার রাখা ছিল। আমার পা? ও সরি সরি, দাঁড়াও আমি খাবার নিয়ে আসছি। না, আমি নিচে যাব। তবে তোমার পা? পায়ে হেঁটে কেন যাব? আপনি কোলে করে নিয়ে যান। বাবা, আমার বউ তো আমার থেকেও বেশি রোমান্টিক। কথাটা বলতেই আমি একটা ভিঞ্চি কেটে দিলাম। লোকটা আমাকে কোলে তুলে নিয়ে যাচ্ছে। আমি তার শরীরের গন্ধ নিচ্ছি। আমাকে নিয়ে টেবিলের সামনে বসালো। অনেক খাবার সাজানো আছে টেবিলে। উনি নিজের হাতে নাকি আমার জন্য রান্না করেছেন। না, লোকটা অতটাও খারাপ না। শুধু রাগ হলে জানোয়ার হয়ে যায়। এটা ছাড়া সবকিছু ঠিক আছে। উনি নিজের হাতে খাইয়ে দিচ্ছেন আমাকে। আর ছোটবেলার গল্প জুড়ে দিলেন। আমিও মন দিয়ে শুনছি। আর ওনার ছোটবেলার দুষ্টু দুষ্টু কাণ্ড শুনে দুজন হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছি। লোকটাকে এখন পুরোপুরি বাচ্চা বাচ্চা লাগছে। যেন খুব নিষ্পাপ। নতুন নতুন ভালো লাগা তৈরি হচ্ছে। কিন্তু আমি তা বুঝতেই পারছিলাম না। খাওয়া দাওয়া শেষ করলাম। বাসায় কয়েকজন কাজের জন্য বয়স্ক মহিলা আছে। ওরা গ্রামের, খুব
মিশুক, ওদের সাথে গল্প করতে খুব ভালো লাগে আমার। লোকটার কি জানি একটা কাজ পড়ে যাওয়ায় আজকে নাকি সন্ধ্যা হবে। সবাইকে বলে যাই আমার খেয়াল রাখতে। আমি সারাদিন বাড়িটা ভালো করে দেখলাম, বেশ বড় সড়ো একটা বাড়ি। এটা নাকি আমার শ্বশুর আমার স্বামীর জন্য বানিয়েছেন। লোকটা আর আগের মতো নেই, আগে বখাটে ছিল। দেখলেই মনে হতো লোকটার কি বাড়ি ঘর নেই, এইভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। এখন চাকরি করে নিজেকে গুছিয়ে নিয়েছে। সন্ধ্যা 7টার দিকে তিনি বাড়ি ফিরলেন। আমি বসে বসে পা নাচিয়ে ওই আন্টিদের সাথে টিভি দেখছি। আমাকে দেখে মনেই হচ্ছে না কেউ আমাকে এখানে আটকে রেখেছে। ওনার হাতে বড় বড় দুটো টেডি, সাথে অনেকগুলো চকলেট আর আইসক্রিম। ওইগুলো দেখে আমার মুখে হাসি ফোটে, কিন্তু কাউকে বুঝতে দিইনি। একটা আইসক্রিম আর কতগুলো চকলেট আমার কাছে রেখে বাকিগুলো ফ্রিজে রেখে দিলাম। একসাথে ডিনার করে ওনার আগে চুপচাপ রুমে গেলাম। আমি চোখ বন্ধ করে আছি, যেন উনি বুঝতে পারেন আমি ঘুমিয়ে গেছি। কিছুক্ষণ পর তিনি এসে পাশে বসে আমার মাথায় হাত বুলিয়ে কপালে একটা চুমু দিয়ে বলল, খুব ভালোবাসে বউটাকে, কিন্তু বউটা কেন যে বোঝে না। এমন বাচ্চা বাচ্চা বউ নিয়ে পড়েছি বিপদে। হে আল্লাহ, আমাকে রক্ষা করো। তারপর এক পাশে ঘুমিয়ে পড়েছি। আমিও মিটি মিটি হাসছি। অনেক কিছু ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেও জানি না। সূর্যের আলো চোখে পড়তেই ঘুম ভাঙলো। পাশে তাকিয়ে দেখলাম লোকটা নেই, হয়তো উঠে গেছে আমার আগে। সকালটা বেশ মিষ্টি মিষ্টি লাগছে, হালকা শীত পড়েছে, তাই অনেক বেলা হলেও কুয়াশার চাদরে ঢেকে থাকে সবকিছু। এমন সময় গরম গরম কফি হলে বেশ হতো। কথাটা ভাবতেই লোকটা কফি নিয়ে হাজির। গুড মর্নিং সুইটহার্ট। কি ব্যাপার, সকাল সকাল ভিঞ্চি দিলা কেন? রাগ, আমি রেগে আছি। চোখ মুখ দেখে বুঝতে পারেন না নাকি? বাবা, রাতে আদর করলেও রাগ, আবার না করলেও রাগ। রাখেন তো আপনার আজাইরা পেঁচায়। আগে বলেন, আমি ঘুমানোর সময় আমার বালিশের পাশে একটা চকলেট রেখেছিলাম। সকালে উঠে দেখি নাই। কোথায় গেল? চাপ বাবা, কোথায় গেল? হ্যাঁ হ্যাঁ, গেল কোথায়? আজকাল দেখছি চকলেটে চুরি হচ্ছে। তো তোমার চকলেট কে চুরি করবে যে আমার সাথে এক বিছানায় ঘুমায়? কে ঘুমায়? একা, মনে হয় উনি কিছুই জানেন না। তো তুমি কি আমার কথা বলছো? আমি তো চকলেট খাই না সোনা। আর আমি কি আমার জানের চকলেট খেতে পারি? কেন, আপনার কি মুখ নাই যে খেতে পারবেন না? আহা, বোঝো না কেন? তোমার চকলেট খেলে আমার ডায়রিয়া হবে। তুমি যেভাবে অভিশাপ দাও আমায়, তোমার চকলেট খাবার সাহস বাবা আমার নেই। চকলেটের তো হাত পা নেই যে দৌড়ে পালিয়ে যাবে। অবশ্যই আপনি খেয়েছেন, হয়তো ঘুমন্ত অবস্থায় খেয়েছেন, তাই এখন মনে করতে পারছেন না। কি, তুমি আমাকে ঘুমন্ত চোর বানিয়ে দিলে? শেষ পর্যন্ত বউয়ের কাছ থেকে মিথ্যা অপবাদ শুনতে হলো। হে আল্লাহ, আমি আর বাঁচতে চাই না, নিয়ে যাও আমাকে। হয়েছে হয়েছে, এত ঢং করা লাগবে না। কি করবো তাহলে? আজকে আমার জন্য আরো বেশি করে চকলেট নিয়ে আসতে হবে। যথা আজ্ঞা ম্যাডাম। এবার কিন্তু চকলেট চুরি হলে আমার বাবা দায়ী নেই। হ্যাঁ, আমি আবার এত বোকা নয়। এইবার সব চকলেট গুলো গোপন জায়গায় লুকিয়ে রাখবো। কিচ্ছি হলে কি হবে, মাথায় বেশ বুদ্ধি। বিড়বিড় করে কি বললেন? হ্যাঁ, না না, কফিটা মনে হয় ঠান্ডা হয়ে গেছে। যান, গরম করে নিয়ে আসুন। এত শখ করে বিয়ে করলাম, কই বউ আমাকে একটু আদর করবে? তা না, নিজেই বউ সেবা করে মরছি। আবারও কিছু বললেন মনে হয়। না না না, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি এক্ষুনি গরম করে নিয়ে আসছি। ওয়াশরুমে গিয়ে হাসিতে লুটোপুটি খাচ্ছি। মিথ্যা অপবাদ দিয়ে বেশ বোকা বানিয়ে ফেললাম লোকটাকে। আসলে আমার চকলেট আমি নিজেই খেয়ে ঘুমিয়েছি। আর দোষ পড়লো নিষ্পাপ রাখি জামাইটার উপরে। বেটাকে এইভাবে জব্দ করতে হবে। একটু একটু ভালো লাগা তৈরি হচ্ছিল। ফ্রেশ হয়ে নিচে নামলাম। নিচে গিয়ে দেখি ওনার ছোট বোন জিমিন এসেছে। জিমিন খুব মিশুক একটা মেয়ে। আমরা একসাথে লেখাপড়া করেছিলাম। ওকে দেখে গল্প জুড়ে দিলাম। একসাথে লাঞ্চ করলাম তিনজন। উনি বিকালে অফিসে যাবার জন্য তৈরি হচ্ছে। এমন সময় জিমিন তার ভাইয়ার কাছে বায়না ধরেছে শপিং এ যাবে। ভাইয়া, আমি শপিং করতে যাব, কাল নিয়ে যাব। না, আজই যাব। কিন্তু আমার তো অফিসে একটা জরুরি কাজ আছে। তাহলে আমি ভাবির সাথে যাই। লোকটা অন্য কিছু বলতে পারলো না, জানি বোনটা কষ্ট পাবে। আর উনি ওনার বোনকে খুব ভালোবাসেন। ঠিক আছে, ভাবিকে নিয়ে যা। তারপর উনি আমার কানের কাছে আস্তে আস্তে বললেন, আর তুমি একদম ভুলেও পালানোর চেষ্টা করো না। তোমার দিকে সবসময় আমার লোকেরা নজর রাখে সোনা। আমিও মাথা নেড়ে ঠিক আছে জবাব দিলাম। বিকালবেলা আমরা বেরিয়ে পড়লাম শপিং এর উদ্দেশ্যে। আমি আর জিমিন মন ভরে শপিং করতে থাকলাম। আমার জন্য কয়েকটি শাড়ি আর থ্রি পিস, আর ওনার জন্য শীতের জন্য একটা চাদর কিনেছি। খুব ভালো লাগছে। শপিং মল থেকে বেরিয়ে গাড়িতে উঠতে যাব, এমন সময় কাইয়ের সাথে দেখা। একসাথে এক স্কুলে লেখাপড়া করতাম আমরা, বেস্ট ফ্রেন্ড ছিলাম। কলেজে উঠে আলাদা হয়ে যাই, অনেক দিন পর দেখা। দেখতে পেয়ে জড়িয়ে ধরলো। এটা শুধুমাত্র একজন বন্ধুর মতোই, যার মধ্যে অন্য কিছু ভাবতে পারিনি আমি। ওর সাথে প্রায় 1 ঘন্টা কফি শপে কথা বললাম। সাথে জিমিনও ছিল। সেই ছোট্টবেলার পুরনো দুষ্টুমির কথা জুড়ে নিলাম আমরা। 6টার দিকে বাসায় পৌঁছাই।
বাসায় গিয়ে সবাইকে আমাদের শপিং দেখালাম। ঠিক 7টার সময় উনি বাসায় পৌঁছালেন। আমি আর জিমিন টিভি দেখছি। উনি আমাদের দিকে তাকালেন না, সোজা উপরে নিচের রুমে চলে গেলেন। সেটা নিয়ে অতটাও মাথা ঘামাইনি আমি। 10:30 বাজে। আমি আর জিমিন সিরিয়াল দেখছি। উপর থেকে একবার জোরে চেঁচিয়ে লোকটা বলল, রুমে আসো তো। আমি এই কথাই কোনো পাত্তা না দিয়ে নিজের মতোই টিভি দেখছি। 30 থেকে 35 মিনিট পর লোকটা নিচে নেমে আমার সামনে এসে দাঁড়ালো। চোখ মুখ রাগে লাল হয়ে আছে। আমি এই রাগের কারণ খুঁজে পেলাম না। আমি এখনই উপরে যেতাম। কথা শেষ হতে না হতেই ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মারলো। জিমিন ভয়ে কাঁপছে। ওকে ধমক দিয়ে রুমে পাঠিয়ে দিল লোকটা। আমার চোখে পানি টলটল করছে। কিছু না বলেই আমার চুলটা টেনে ধরলো। একবার একটা কথা বললে সাথে সাথে সেটা তোকে করতে হবে। ভালো করে মাথায় ঢুকিয়ে নে কথাটা। আমি চুপ হয়ে আছি, কারণ এই রাগের কারণটা আমি বুঝতে পারছি না। লোকটা আমার চুলের মুঠি ধরে টেনে টেনে উপরে নিয়ে গেল। আমার সাথে তুই সুখী না, এটা আগে বললেই পারতিস। তোর গায়ে অনেক জ্বালা আমি না হয় মিটিয়ে দিতাম। আমি তো কাপুরুষ না, তুই সেটা ভালো করেই জানিস। তোর শপিং করা তো 5টার সময় শেষ হয়ে গেছে, তাহলে বাড়িতে 6টায় ফিরলি কেন? কি হলো, কোনো উত্তর নেই? হ্যাঁ, আজকাল ছেলেদের সাথে বেশ চড়াচড়ি করতেও মন চাই তোর। কি রে, পর পুরুষের সাথে করতে পারলে নিজের স্বামীর সাথে পারবি না কেন? অন্যের বিছানায় যেতে পারলে আমার বিছানায় তোর এত সমস্যা কেন? আমার মুখে কোনো কথা আসছে না। মানুষের ভাবনা এত নিজ কিভাবে হতে পারে? এত খারাপ চিন্তা ভাবনা। এই লোকটা কিভাবে আমাকে ভালোবাসতে পারে? সকালে এক রূপ আর রাতে এক রূপ, ঘন্টায় ঘন্টায় রূপ পরিবর্তন হয়। আমার মাথাটা ঘুরছে। চুপ কেন তুই, কিছু বল। তোকে যে কি করতে ইচ্ছা করছে আমার। এই আমার কি নেই যা ওই ছেলের মধ্যে রয়েছে? কি হলো বল? তোর শাড়িটা টেনে ছিঁড়ে ফেলেছে? কোথায় কোথায় হাত দিয়েছে বল? তুই তো এখন অপবিত্র হয়ে গেছিস, তোকে এখন পবিত্র করতে হবে। আমি কিছু বলতে চেয়েও বলতে পারিনি, শুধু অবাক হয়ে দেখছিলাম মানুষটাকে। একটা মূর্তির মতো দাঁড়িয়েছিলাম আমি। লোকটা আমাকে টেনে ওয়াশরুমে নিয়ে গেল। রাত 12টা বাজতে চললো। ঝর্ণার নিচে দাঁড় করিয়ে ঝর্ণা ছেড়ে দিল। সারা রাত তুই এই পানির নিচে দাঁড়িয়ে থাকবি, ভুলেও এই নিচ থেকে কিন্তু সরবি না, কথাটা মাথায় রাখিস। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। বাই সুইটহার্ট বলেই চলে গেল। এটা কি আসলেই ভালোবাসা? এমনিতেই শীতের সময় পানি বরফে পরিণত হয়েছে। হে আল্লাহ, আমি তোমার কি এমন ক্ষতি করেছিলাম? কেন তুমি এতটা কষ্ট দিচ্ছ আমায়? দেখা যাক এই অত্যাচার কতদিন চলতে থাকে। শরীরে প্রচন্ড ব্যথা অনুভব হলো। মাথাটা চিনচিন করে ব্যথা করছে। আস্তে করে চোখ মেলে তাকালাম। এ কি, আমি কোথায়? পাশে তাকিয়ে দেখলাম লোকটা আমার হাতের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। আমি হাসপাতালের বেডে শুয়ে আছি। কি হয়েছে আমার? আমার নাড়াচাড়া লোকটা বুঝে যায়। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বসে। চোখ দুটো লাল হয়ে আছে, মনে হয় ঘুমায়নি সারা রাত। এখন কেমন লাগছে তোমার? ভালো, কিন্তু আমার কি হয়েছিল? সকালে উঠে দেখি তুমি জ্ঞান হারিয়ে ফ্লোরে পড়ে আছো। কাল রাতের জন্য আই এম সো সরি। আর কখনো হবে না সোনা, আমার ভুল হয়ে গেছে। আমি তো বাজে নেই, তাই এমন ব্যবহার পেতেই হয়। এটা আপনার কোনো দোষ নেই। আহা, এমনটা বলো না লক্ষ্মীটি। তুমি খুব ভালো, খুব মিষ্টি, আমার আদরের বউ। হ্যাঁ, খুবই আদরের, খুবই ভালো, আমি জানি। আচ্ছা, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? বাসায় ফিরলেই দেখতে পারবে। আমি এখনই যাব বাসায়। কি ব্যাপার, আগে তো আমার কাছ থেকে পালাতে চাইতে, আর এখন আমার কাছে তাড়াতাড়ি আসতে চাইছো? ভালোবাসা হয়ে গেছে মনে হয় বাবু তার। আমাকে একটু একা থাকতে দিন প্লিজ। আচ্ছা, তুমি রেস্ট নাও, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি। বলেই চলে গেল। কিছু একটা ভাবতে লাগলাম। এমন সময় জিমিনের আগমন। তোমার তো ভাগ্য খুব ভালো ভাবি, আমার ভাইয়াটা যে বউ পাগল হয়ে গেছে। মানে তোমার তো 2 দিন কোনো জ্ঞানই ছিল না। এই 2 দিন ধরে ভাইয়া কিছু খেলোই না, একটু ঘুমাইও নি, শুধু তোমার পাশে বসেছিল। কখন তোমার জ্ঞান ফিরবে এই আশায় ভাই আমার প্রেমে পাগল হয়ে গেছে। কথাটা বলেই মিটি মিটি হাসছে জিমিন। আচ্ছা ভাবি, পাশের কেবিনে কে ভর্তি আছে জানো? না তো জানি না। কে? সেই যে দেখা হয়েছিল না, কাই। সে আবার হাসপাতালে ভর্তি কেন? চলো দেখি কাইয়ের কাছে। তোমার শরীর এখন কেমন, হাঁটতে পারবে তো? হ্যাঁ, এখন তো বেশ ভালো লাগছে, হাঁটতে পারবো। চলো। আস্তে আস্তে করে পাশের কেবিনে গেলাম। এ কি, কাইয়ের এই অবস্থা কি করে হলো? একটা পা উপরে ঝুলানো, সারা গায়ে ব্যান্ডেজ। আমি গিয়ে পাশে বসতেই কাই চোখ খুললো। আমাকে দেখে ভয়ে কাঁপতে লাগলো। আমি মাথায় হাত দিতেই বলে উঠলো, তুই
তুই আমাকে ধরিস না আম্মা। আগে জানলে আমি কখনো তোর দিকে তাকিয়ে কথাও বলতাম না। তুই আমার আম্মা, আব্বা, দাদি, নানি সবকিছু। মাফ কইরা দে খালা আম্মা। কি রে, মাথায় প্রবলেম হয়েছে নাকি তোর? কি বলিস এসব আবল তাবল? বোন রে, আমার থেকে দূরে থাক, না হলে তোর জামাই আমাকে জীবিত কবর দেবে। কথাটা শুনতেই মাথায় হাত চলে গেল আমার। হায় আল্লাহ, এই লোকটাকে যে কি করতে ইচ্ছা করে, কোনো কিছুর হুঁশ জ্ঞান নেই। রাগ হলে কি করে না করে নিজেও জানি না। অনেকক্ষণ ধরে বসে আছি বেডে, লোকটা আসলো। চলো সুইটহার্ট, তোমার যাবার সময় হয়ে গেছে। চলেন। আরে আরে, হেঁটে যাবে নাকি? হ্যাঁ, নয়তো কি হাসপাতালের ভেতরে গাড়ি এনে আমাকে গাড়ি করে নিয়ে যাবেন? আমি আছি কি করতে। বলেই কোলে তুলে নিল, নিয়েই আমাকে গাড়িতে বসালো। আমার তো কাইয়ের অবস্থা দেখে মাথায় আগুন জ্বলছে। আমি চোখ বড় বড় করে তাকিয়ে আছি লোকটার দিকে। আগো মা, এমন ভাবে তাকিয়ে আছো যেন আমাকে পানি দিয়ে গিলে খাবে। হ্যাঁ, খাবো, বুঝতে পারছি তোমার অনেক খিদে পেয়েছে। আমাকে খেও না প্লিজ, আমি তোমাকে ভালো ভালো খাবার রান্না করে খাওয়াবো আন্টি। আচ্ছা পাচ্ছে কথা বলবেন না, আগে বলুন কাইয়ের এই অবস্থা কে করেছে? তোমার স্বামী। আচ্ছা, আপনি এটা কেন করলেন? আরে বাস, তুমি মেনে নিয়েছো আমি তোমার স্বামী? না, মানি না, আর কখনো মানবো না। আগে বলুন আমার স্বামী এটা কেন করলো? তোমার স্বামী এটা মানতে পারেনি, তাই জন্য। কোনটা? ওই যে তার মিষ্টি বউটাকে কেউ জড়িয়ে ধরবে এটা। কাই আমার বেস্ট ফ্রেন্ড। ফ্রেন্ড বলে ঘষাঘষি করতে হবে, দূর থেকে কথা বলা যায় না। ওর ভাগ্য ভালো বলে হালকা মেরে হাসপাতালে ভর্তি করে দিয়ে এসেছি। দ্বিতীয়বার কেউ এমনটা করলে তাকে মেরেই ফেলবো। আমার বউকে স্পর্শ করা, হ্যাঁ, ভালো করে মজা বুঝিয়ে দেবো। ভালো করে বুঝিয়ে বললেই তো হতো। অত শত বোঝাতে পারি না আমি। হ্যাঁ, শুধু মারামারিটাই করতে পারেন। হ্যাঁ, তা বেশ পারি। হ্যাঁ, ফাঁক দিয়ে পড়েছি শুধু আমি বিপদে। কিছু বললে? কই না তো। আর তুমি ভালো করে শুনে রাখো, তোমার ভাই, আব্বু, কাছের আত্মীয় স্বজন ছাড়া কেউ যেন তোমাকে জড়িয়ে ধরতে না পারে। ধরলে কিন্তু খুব খারাপ অবস্থা হবে। কার? তোমার? আর যে ধরবে তার। তোমাকে ধরবো আমি, ভালোবাসবো আমি, আদরও করবো আমি, মাঝে মাঝে রাগও দেখাবো আমি, অন্য কেউ না। কি হলো, ভেঙচি দিলা কেন? আমার ইচ্ছে। যা হবে সব আমার ইচ্ছাতে, তোমার ইচ্ছাতে কিছুই হবে না। আর তুমি যে এখন আমার কাছে আছো সেটাও আমার ইচ্ছেতে। যদি আমাকে চুরি করে নেয় কেউ, পারবে না। তোমাকে কেউ নিতে পারবে না আমার কাছ থেকে। তুমি যে আমার নিঃশ্বাস, তোমায় ছাড়া বাঁচি কি করে বলো? খুব ভালোবাসেন? ভালোবাসে কিনা জানি না, কিন্তু তোমাকে আমার প্রয়োজন, খুব প্রয়োজন। ঠিক অক্সিজেনের মতো তুমি ছাড়া আমি অচল। তুমি নেই, আমি নেই। তুমি আছো, আমিও আছি। নীরব হয়ে দেখছি এই চোখে শুধু আমার জন্য ভালোবাসা নয়, আমাকে হারানোর ভয়ও আছে। আমাকে অন্য কারোর সাথে দেখলেই তার রাগ হয় খুব। এটাই হয়তো ভালোবাসা। আমাকে অন্য কারোর হতে দিতে চায় না সে। আমি কি শুধু তার? এইতে। হ্যাঁ বলুন, তুমি আমাকে ভালোবাসতে পারো না কেন? আমার দোষটা কোথায়? আমাকে জোর করে আটকে বিয়ে করেছেন, আবার দোষ খুঁজছেন আপনি? অন্য ছেলে হলে রেপ করে ছেড়ে দিত। আমি তোমাকে ভালোবাসি বলে বিয়ে করে তারপর স্পর্শ করেছি। একই তো কথা। তোমাকে জোর করে স্পর্শ করার কোনো ইচ্ছাই আমার ছিল না তে। আমার একটা বাবু চাই, ঠিক তোমার মতো, সারা বাড়িতে নাচানাচি করবে, আমাকে আব্বু বলবে, তোমাকে আম্মু বলবে। বাচ্চাটা হয়ে গেলে সবকিছু তোমার ইচ্ছাতে হবে। তুমি যা বলবে তাই। তুমি যদি আমাকে ফ্লোরেও ঘুমাতে বলো আমি তাই করব, প্রমিস। খুব ভালোবাসি তোমায়, এইসব তোমার আর আমার জন্যই করছি। লোকটার চোখে কত স্বপ্ন। সবকিছুই ঠিক আছে, শুধু রাগটাই একটু বেশি আমার আগে জামাইটার। মিটি মিটি হাসতে লাগলাম আমি। ওনার কথা শুনতে শুনতে বাড়ির সামনে পৌঁছে গেলাম। বাড়িতে ঢুকতেই আমি অবাক হয়ে গেলাম। বাসায় ঢুকে যে এত বড় সারপ্রাইজ পাবো তা আগে ভাবতেই পারিনি। আমার সামনে আমার আম্মু, আব্বু, ভাইয়া, ওনার আম্মু আব্বুও বসে আছে। আমি গিয়ে আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। অনেকদিন পর তাদের দেখতে পেলাম, খুব ভালো লাগছে। আমাদের তো আগে বলতেই পারতিস মা, আমরা সব মেনে নিতাম। মানে কি বলছো আম্মু? তুই চাঙ্কুকে ভালোবাসিস, আমাদের আগে বললেই হতো। এইভাবে না পালিয়ে আমাদের বললে আমরা সুন্দরভাবে আয়োজন করতাম। আমার মাথার উপর দিয়ে যাচ্ছে সবকিছু। কি সব বলছি এরা? আমি কিছু বলতেই যাব, এমন সময় লোকটা আমাকে টেনে উপরে নিয়ে চলে গেল। কি ব্যাপার, আমাকে জোর করে নিয়ে আসলেন কেন? ওদের কথা ভালো করে বুঝতেও পারলাম না। যাই আমি শুনে আসি কি হয়েছে। ছাড়ুন আমাকে। কোথাও যেতে হবে না তে। আপনি তাদেরকে কি বলেছেন বলুন দেখি। না, আমি বলতে পারবো না। বলুন না প্লিজ। আচ্ছা, বললে কি দেবে? আমার কাছে তো কিছুই নেই, কি বা দেবো? কিছু তো দিতেই হবে, নয়তো কিন্তু বলবো না। আচ্ছা আচ্ছা, দেবো। কি দেবে শুনি? উফ, আমার কি লজ্জা করে না? বলে আমার লজ্জাপতি রে, বলতে এত লজ্জা পেলে দেবে কি করে? আগে বলুন তারপর দেবো। আগে বলো কি দেবে, তারপর আমি বলবো। আমি একটা তুমি একটা কি? আমি একটা পাপি দেবো। বলে বাবা লে, কোথায় কোথায় দেবে শুনি? দিলেই দেখবেন। এখন বলুন না কি বলে
বলেছেন ওদের? বলেছি আমরা দুজন 4 বছর ধরে প্রেম করছি। বাসার কেউ হয়তো মেনে নেবে না, সেই ভয়ে ওদেরকে না বলেই পালিয়ে গেছি। কি? কুত্তা, বিলাই, শয়তান! লোকটা হাসি শুরু করে দিয়েছে। আমি রাগে ওনার চুল ধরে টানছি। আরে আরে থামো তে, থামো। না, থামবো না। আপনি এত বড় মিথ্যা বললেন, মিথ্যুক একটা। কিসের মিথ্যে? বিয়ের আগে প্রেম না করলেও তো বিয়ের পরে করেছি। কিসের প্রেম? হ্যাঁ, কথাটা বলতে বলতে তাকে একটা চিমটি কেটে দিলাম। ওরে আল্লাহ রে, দেখো তে, এইসব কিন্তু দেবার কথা ছিল না। যা দেবার কথা ছিল সেটা আগে দাও। না, দেবো না। দেবা না তো? না না না, বুঝেছি। আমারটা আমাকে জোর করে আদায় করে নিতে হবে। ভালোই হলো, আমি নিজে আদায় করে নিলে অন্য কিছুও নিতে পারি। ইস, অন্য কিছু কি? ওই যে বাসরাতের কথা মনে আছে? আমার তো লজ্জা লাগছে এখনই। না না না। কি না? কাছে আসো সোনা, আমি দিয়ে দিচ্ছি, আপনাকে নিতে হবে না। এখন যে আমার অন্য কিছু পেতে ইচ্ছা করছে বলেই ওনার নাকটা আমার নাকের কাছে নিয়ে আসে। আমি তাড়াতাড়ি করে ওনার কপালে একটা চুমু দিয়ে দৌড়ে পালিয়ে নিচে চলে আসলাম। একদম দূর হবে না। দূর বাবা, চাইলাম কি আর পাইলাম কি? কপালে না দিয়ে ঠোঁটেও তো একটু দিতে পারতো। আহা, এই কষ্ট যে কোথায় রাখি। নিচে গিয়ে দেখি সবাই গল্প করছে, আমিও গিয়ে বসে পড়লাম। আমি তো আজকেই আমার বৌমাকে বাসায় নিয়ে যাব। কে না হয় নেবেন, আমাকেও কিন্তু কিছুদিনের জন্য আমার মেয়েকে দিতে হবে। বিয়ান, এখন কিন্তু আপনার মেয়ে নয়, এখন আমার মেয়ে। আমার মেয়েটা খুব ভাগ্যবতী যে এমন স্বামী শ্বশুর শাশুড়ি পেয়েছে। আপনার মেয়েও কিন্তু কম মিষ্টি নয়। সবাই হাসাহাসি করছে, তাই আমি আর সত্যি কথাটা ওনাদের বললাম না। এমন ভাবেই চলে যায় 2 মাস। হঠাৎ আমি অসুস্থ হয়ে পড়ি। উনি 3 দিনের জন্য দেশের বাইরে গেছেন। ওনাকে অসুস্থতার কথা জানাইনি এখনো। শুধু শুধু চিন্তা করবেন তাই না বলাই ভালো। ডাক্তার আসেন আমাকে দেখতে। ওনার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি প্রেগনেন্ট, তাই শরীরটা এমন খারাপ লাগছে। খুব খুশি লাগছে, আবার খারাপও লাগছে। আজ উনি পাশে থাকলে খুশিতে কোলে নিয়ে নাচতো আমাকে। খুব মিস করছি ওনাকে। আজকে খুব একা একা মনে হচ্ছে নিজেকে। ডাক্তার কিছু ওষুধ দিয়েছেন আর রেস্ট নিতে বলেছেন আমাকে। বেশি দৌড়ঝাঁপ করা নিষেধ, এইসব বলেই উনি চলে গেছেন। উনি এই খবরটা শুনে খুব খুশি হবে। উনি কালকে তো দেশে ফিরবেন। খুশিতে নাচতে ইচ্ছা করছে আমার। কিভাবে ওনাকে বলবো, কিভাবে বলে উনি সারপ্রাইজ হবে, এইসব ভাবতে ভাবতে ভোর হয়ে গেল। আজকে আমি নিজের হাতে ওনাকে রান্না করে খাওয়াবো। সকাল থেকে সব কাজ করতে শুরু করলাম। মনের খুশিতে রান্না করা শুরু করে দিলাম। বাড়ির সবাই অনেক বাধা দিলেও আমি মানিনি। রান্না বান্না শেষ করে ওনার রান্নার নীল রঙের শাড়িটা আলমারি থেকে বের করে পরে নিলাম। চোখে কাজল, কপালে টিপ, ঠোঁটে হালকা লিপস্টিক। আহা, আমি যেন নিজের প্রেমে পড়ে যাবো আজকে। সারা বাড়িতে রঙিন রঙিন মোমবাতি জ্বালিয়ে রেখেছি। বিকাল হয়ে গেছে। আজকে সারাদিন উনি আমাকে একবারও ফোন করেননি। হয়তো কাজে অনেক ব্যস্ত ছিলেন, তাই জন্য এটা নিয়ে আর ভাবলাম না। আর আসার সময় হয়ে গেছে। নিজেকে খুব খুশি মনে হচ্ছে আজকে। আমাদের পরিবারটা পূর্ণ হতে চলেছে ভাবতে একটা ফোন আসলো। উনি হয়তো ফোন করেছেন। দৌড়ে গিয়ে ফোন ধরি আমি। হ্যালো, আপনি কি মিসেস জিওন বলছেন? জি। আপনি তাড়াতাড়ি চট্টগ্রাম মেডিকেল হসপিটালে চলে আসুন। আপনার স্বামী ওখানে ভর্তি আছে। আমার স্বামীর কি হয়েছে? হ্যালো হ্যালো, আমার কথাটা শুনুন। ফোন রেখে দিল। কি হলো ওনার? বুকের ভেতরটা কেমন যেন লাগছে। দৌড়াতে লাগলাম। যত সময় এগোচ্ছে তত হার্টবিট বেড়ে যাচ্ছে। কিছু একটা হয়েছে ওনার। আমি কি ওনাকে হারিয়ে ফেলেছি? না না, এসব কি ভাবছি আমি? ওনার কিছু হবে না, হতে পারে না। ওনার কিছু হলে আমি কি নিয়ে বাঁচবো? ভাবতে ভাবতে ওনার কেবিনের সামনে চলে এসেছি। কিছুক্ষণ পর ডাক্তার কেবিন থেকে বের হলো। ডক্টর ডক্টর, আমার স্বামীর কি হয়েছে? উনি এখানে কেন? দেখুন মিসেস জিওন, আপনার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়েছে সকালবেলা। রাস্তার কিছু লোক ওনাকে হাসপাতালে ভর্তি করে দেন। ওনার মোবাইল থেকে আপনার নম্বর পেয়ে আমরা আপনাকে ফোন করেছিলাম। এখন এখন কেমন আছেন উনি? বাসায় নিয়ে যেতে পারবো নাকি? নো, ওনার এখনো জ্ঞান ফেরেনি। মাথায় আঘাত পেয়েছে ভীষণ। কিছু সময় পার না হলে আমরা কিছুই বলতে পারছি না। আমি একবার আমার স্বামীর কাছে যেতে পারি প্লিজ? হ্যাঁ, কিন্তু কান্নাকাটি করবেন না, এতে পেশেন্টের সমস্যা হতে পারে। ঠিক আছে বলেই চলে গেলাম ওনার কাছে। মুখে মাস্ক পরানো, অসহায়ের মতো পড়ে আছে। কিছুক্ষণে যেন শুকিয়ে গেছে লোকটা। আমার ভেতরটা মোচড় দিয়ে উঠলো। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। আজকে বুঝতে পারছি ভালোবাসা কেমন হয়। ওনার থেকে বেশি কষ্ট যেন আমার হচ্ছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার। পাশে বসে আস্তে করে হাতটা ধরলাম। আমার একা থাকতে খুব কষ্ট হয়। আপনি বাসায় চলেন না, একা ঘুমাতে ভয় করে আমার। খুব অভিমান করে আছেন আমার সাথে, তাই না? আমি আর কখনো আপনাকে না বলে বাইরে যাব না, আপনাকে রাগাবো না। আমি যে আপনাকে ভালোবেসে ফেলেছি। ওনার হাতটা আমার পেটের কাছে নিলাম। দেখুন দেখুন, এটা আপনার গিফট। আপনার সন্তান পছন্দ হয়নি গিফট? দয়া করে একবার তো কথা বলুন। ওনার বুকের ওপর শুয়ে কান্নায় ভেঙে পড়লাম। কিছুক্ষণ পর দেখলাম ওনার
হাত নড়ছে। আমি তাড়াতাড়ি করে ডাক্তারকে ডেকে আনলাম। ডাক্তার ভালো করে দেখলেন, এই তো পুরো মিরাক্কেল হয়ে গেছে। উনি এখন সম্পূর্ণ বিপদ মুক্ত। কিছুদিন রেস্ট নিলে সবকিছু ঠিক হয়ে যাবে। 2-3 দিন পর ওনাকে বাসায়ও নিয়ে যেতে পারবেন। আমি বসে ওনার হাত ধরে কান্না শুরু করে দিলাম। এই কান্নায় যেন শোক মেশানো আছে। 9 মাস পরের ঘটনা। খুব কষ্ট হচ্ছে। উনি আমার হাত ধরে পাশে বসে আছেন। আমার প্রতিটা কষ্ট উনি অনুভব করছেন। চোখ দুটো লাল হয়ে আছে। আমি বুঝতে পারছিলাম ওনার কষ্ট হচ্ছে খুব। কিছুক্ষণের মধ্যেই আমাকে নিয়ে যাবে অপারেশন রুমে। আমি ভালো করে দেখছি মানুষটাকে। যদি কখনো না ফিরে আসি তবে এটাই যে আমার শেষ দেখা। শুনুন। হ্যাঁ বলো। ভালোবাসি আপনাকে। আমিও খুব ভালোবাসি তোমাকে। তোমার কিচ্ছু হবে না দেখে নিও। তোমাকে বাঁচাতে হবে আমার জন্য। আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। আমাকে নিয়ে যাচ্ছে। আম্মু, আব্বু, শ্বশুর, শাশুড়ি সবার মুখে চিন্তার ছাপ। প্রায় 2 ঘন্টা পর আমাদের একটা ছেলে সন্তানের জন্ম হলো। ঠিক ওনার মতো। খুশির বাদ ছিল না। সবাই খুশি। উনি তো আনন্দে নাচানাচি করছেন। সবাইকে দেখে আমিও খুশি। আর কিছু চাই না আমার। জীবন চলতে থাকুক তার আপন গতিতে।